আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগ এটি কোনো রাজনৈতিক সংগঠন নয়। একসময় এটি রাজনৈতিক সংগঠন থাকলেও থাকতে পারে, কিন্তু এটি এখন কোনো রাজনৈতিক সংগঠন নয়, বরঞ্চ জাতিসংঘ স্বীকৃত সশস্ত্র জঙ্গি সংগঠন, যাদেরকে সরাসরি জুলাইয়ে এবং জুলাইয়ের পূর্ববর্তী বিভিন্ন সময়ে সরাসরি বন্দুক কুচিয়ে গুলি করে মানুষকে হত্যা করতে দেখা গিয়েছে। সুতরাং এই সংগঠনটি হচ্ছে সশস্ত্র জঙ্গি সংগঠন এবং এদের তুলনা হয় আইএসআই কিংবা অন্যান্য যে জঙ্গি সংগঠনগুলো রয়েছে তাদের সাথে। তো সেই জায়গা থেকে বাংলাদেশ সরকার প্রজ্ঞাপন জারি করেছে যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের রাজনৈতিক সকল কার্যক্রম নিষিদ্ধ। সুতরাং বাংলাদেশে তাদের কোনো ধরনের রাজনৈতিক রাইটস আইনত নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। কিন্তু আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করছি 12 ফেব্রুয়ারিতে নির্বাচন হয়েছে, 13 ফেব্রুয়ারিতে আমরা লক্ষ্য করেছি পঞ্চগড়ে স্থানীয় বিএনপি নেতার উপস্থিতিতে এবং তার শেল্টারে প্রকাশ্যে ইউনিয়ন আওয়ামী লীগের অফিস খোলা হয়েছে এবং তার একদিন বা 2 দিন পরে 2 দিন বা 3 দিনের মধ্যে প্রায় 15 থেকে 20টি জেলায় আওয়ামী লীগ এবং ছাত্রলীগের অফিস খোলা হয়েছে। তাহলে এটি কাদের ছত্রছায়া হচ্ছে? কারা তাদেরকে ছাড় দিচ্ছে? আজকে তারা তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড করতে করতে এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে আজকে তারা মহাখালীতে দেখেছেন আপনারা ককটেল বোমা তারা বিস্ফোরণ ঘটিয়েছে। এটি বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি। আমরা মনে করি তারেক রহমান সাহেব বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, তিনি যদি মনে করেন তিনি এই সশস্ত্র জঙ্গি সংগঠনগুলোকে স্পেস করে দিবেন, তাহলে আমরা বলতে চাইব তিনি আসলে ভুল পথে পদার্পণ করছেন, যেই ভুল 1981-তে মেজর জিয়াউর রহমান করেছিলেন। মেজর জিয়াউর রহমান এই ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদকে বাংলাদেশে যখন রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল, তার অল্প কিছু দিনের মধ্যেই আপনারা জানেন ভারতীয় এবং চক্রান্ত এবং অনেক কনস্পিরেসি থিওরি পাওয়া যায়, যেখানে জানা যায় যে শেখ হাসিনার মদদে এবং পরিকল্পনায় বা বিভিন্নভাবে বিভিন্ন বক্তব্য আসে যে আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম তার দেশে পদার্পণের অল্প দিনের মধ্যেই জিয়াউর রহমানকে শহীদ হতে হয়েছিল। তো এই ধরনের এই ঘটনা থেকে আমি আশা রাখবো বিএনপি শিক্ষা গ্রহণ করবে এবং অন্তত পক্ষে যারা সরাসরি ফৌজদারি অপরাধের সাথে জড়িত, যারা জুলাইয়ে গুলি করেছে, জুলাইয়ের পূর্ববর্তী সময় মানুষের উপর নির্যাতন করেছে, তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করবে। যদি তারা সেটি করতে ব্যর্থ হয় এবং যেভাবে চলতেছে এভাবেই চলে, আপনারা দেখেছেন যে সেলিনা হায়াত আইভি, যিনি জুলাই হত্যা মামলার আসামি, তাকে জামিন দেওয়া হয়েছে, শিরিন শারমিন চৌধুরী, তারপর সাবের হোসেন চৌধুরী, এই ধরনের অনেক আওয়ামী লীগের আপনার কেন্দ্রীয় নেতা যারা প্রধান নেতৃত্ব, তাদেরকে জামিন দেওয়া হয়েছে। তারা আজকে বাসা বাড়িতে অবস্থান করছে এবং তারা সেখানে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার বিভিন্ন ধরনের চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন এরা আওয়ামী লীগ কিন্তু তাদের চরিত্র বদলায়নি। তারা ভারত থেকে বসে জাহাঙ্গীর কবির নানকের পিএস বিপ্লবের নির্দেশে এবং পরিকল্পনায় আমাদের শরীফ ওসমান হাদি ভাইকে হত্যা করেছে, শহীদ করেছে এবং এই ধরনের একের পর এক ইনসিডেন্ট তারা ঘটিয়ে যাচ্ছে। তারা আজকে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এই ঘটনাগুলো প্রমাণ করে যে আওয়ামী লীগ তাদের আচরণ বদলায়নি। তারা জুলাই বিপ্লবকে বিতর্কিত করার জন্য বিভিন্ন ধরনের বয়ান উৎপাদন করছে এবং অত্যন্ত দুঃখজনক হলো সত্য, 90-এর গণ অভ্যুত্থানের পরে 90-এর গণ অভ্যুত্থানকে নিয়ে যেভাবে কালচারালি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছিল, তার সিটে ফোটাও 5 আগস্ট পরবর্তীতে কোনো উদ্যোগ আমরা দেখতে পাই নাই। এখন পর্যন্ত জুলাইকে নিয়ে লিটারেচারের সংখ্যা, প্রবন্ধ গ্রন্থের সংখ্যা খুবই হাতে গোনা এবং নগণ্য বললেই চলে। সে কারণে জুলাইয়ের যারা সপক্ষের শক্তি, জুলাই বিপ্লব যারা ঘটিয়েছেন, সেই তরুণ প্রজন্ম লেখালেখি না করার কারণে বা লেখালেখি কম করার কারণে এই সুযোগটা বেশি বেশি কালচারাল ফেসিস্টদের হাতে চলে গিয়েছে এবং তারা নানাভাবে
জুলাই বিপ্লবকে বিতর্কিত করার জন্য বিভিন্ন ধরনের বয়ান উৎপাদন করতে সক্ষম হয়েছে। তো আমরা আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে ডাকসুর পক্ষ থেকে দেশবাসীর প্রতি আমরা আহ্বান জানাবো, এই জুলাই বিপ্লবকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য, বিনষ্ট করার জন্য, বিতর্কিত করার জন্য ইন্ডিয়ান আধিপত্যবাদী শক্তি এবং কালচারাল ফেসিস্ট চক্র, দেশবিরোধী চক্র, তারা যেভাবে বয়ান উৎপাদনের চেষ্টা করছে তার সিকিভাগ লেখালেখিও আমরা এখনো করতে পারিনি। আমরা আজকে দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো, যারা যারা জুলাইয়ে অংশগ্রহণ করেছিলেন, জুলাইয়ে ভূমিকা রেখেছেন, যারা ত্যাগের স্বীকার করেছেন, কেউ হাত হারিয়েছেন, কেউ চোখ হারিয়েছেন, কেউ অঙ্গ হারিয়েছেন, কেউ আহত হয়েছেন, কেউ জেল খেটেছেন, কেউ গুম ছিলেন, কেউ আয়নাঘরে বন্দী ছিলেন, তাদের প্রত্যেকের প্রতি আমরা আহ্বান জানাবো যে আপনারা আপনাদের যে বীরত্ব গাথাগুলো রয়েছে সেগুলো আপনারা নিজেরাই লিখুন। আপনারা যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাইয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন সেই আকাঙ্ক্ষাগুলো আপনারা নিজেরাই লিখুন। আপনারা না লিখলে আপনাদের পক্ষে আর কেউ লিখবে না। সুতরাং আপনাদেরকে সক্রিয় হতে হবে। দেশব্যাপী দেশের সকল বুদ্ধিজীবী, তরুণ প্রজন্ম, স্কুল কলেজের শিক্ষক, স্কুল কলেজের শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিংবা পেশাজীবী, শ্রমিক শ্রেণীর সবার প্রতি আমরা আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো, আপনারা সবাই জুলাই বিপ্লবে যে আকাঙ্ক্ষাকে ধারণ করে আপনারা জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছিলেন, সেই চিন্তাগুলো, সেই আকাঙ্ক্ষাগুলো, আপনাদের সেই স্মৃতিগুলো, সেই গৌরবগাথাগুলো লিখুন। আপনারা জানেন আজকে 18 জুন এবং আর কিছুদিন পরে আমরা জুলাই মাসে পদার্পণ করব। জুলাই বিপ্লবকে কালচারালি এবং লিটারেচারালি শক্তিশালী করার জন্য রাষ্ট্রীয়ভাবে যে উদ্যোগগুলো গ্রহণ করা প্রয়োজন ছিল, তার প্রত্যাশার আলোকে সিকিভাগ উদ্যোগও ইন্টারিমও গ্রহণ করতে পারেনি এবং বর্তমান সরকার তো আরও গ্রহণ করছে না। তো সেই জায়গা থেকে ডাকসুর পক্ষ থেকে আমরা যে ক্ষুদ্র উদ্যোগ গ্রহণ করেছি, সেই উদ্যোগটি মূলত আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীর কাছে পৌঁছে দিতে চাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি আমাদের লিখিত বক্তব্যটা পাঠ করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, জুলাই বিপ্লব স্মরণে ডাকসুর জাতীয় গল্প ও উপন্যাস লেখার প্রতিযোগিতা প্রসঙ্গে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা, সহস্র মানুষের আত্মত্যাগ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের নানাভাবে মুছে দিতে আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কালচারাল ফেসিস্ট চক্র। সে জায়গা থেকে জুলাই বিপ্লবকে সাহিত্যিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে জাতীয় গল্প ও উপন্যাস লিখন প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে ডাকসু। জাতীয় গল্প ও উপন্যাস লিখন প্রতিযোগিতা 2026 আয়োজন করতে যাচ্ছে ডাকসু। এর উদ্দেশ্য বাছাইকৃত গল্প এবং উপন্যাস বই আকারে প্রকাশ এবং পাঠকদের নিকট পৌঁছে দিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সারা দেশে ও বিদেশের সকল নবীন প্রবীণ লেখকদের নিকট লেখা আহ্বান করা হচ্ছে। সে হতে পারে স্কুলের শিক্ষক, হতে পারে স্কুলের শিক্ষার্থী, হতে পারে কলেজ শিক্ষক, হতে পারে কলেজের শিক্ষার্থী, হতে পারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, হতে পারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, অথবা হতে পারে পেশাজীবী, হতে পারে বায়ুবিদ্য, যেই হোক না কেন, প্রত্যেকেই ডাকসুর এই জাতীয় গল্প ও উপন্যাস লিখন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। গল্প এবং উপন্যাসের 2 ভাগে সর্বমোট 1,86,000 টাকার সমমূল্যের পুরস্কার দেওয়া হবে। এই গল্প উপন্যাসের 2 ভাগে সর্বমোট 1,86,000 টাকার সমমূল্যের বই পুরস্কার দেওয়া হবে। 2 বিভাগে, অর্থাৎ গল্প এবং উপন্যাস, এই 2 বিভাগে 20 জন করে সর্বমোট 40 জনকে পুরস্কার দেওয়া হবে। অর্থাৎ দেশব্যাপী শ্রেষ্ঠ 20 জন গল্পকার এবং 20 জন ঔপন্যাসিককে পুরস্কৃত করা হবে। শ্রেষ্ঠ লেখাসমূহ নিয়ে এক বা একাধিক সংকলন প্রকাশ করা হবে। অর্থাৎ যেই লেখাগুলো বাছাই উত্তীর্ণ হবে, সারা দেশের শিক্ষার্থীরা যে অংশগ্রহণ করবে তাদের লেখাগুলোকে নিয়ে এক বা একাধিক সংকলন গ্রন্থ প্রকাশ করা হবে। এবং আমাদের এই যে বৃহৎ আয়োজন, সেই বৃহৎ আয়োজনে সার্বিক সহযোগিতা থাকবে বাংলাদেশের অন্যতম প্রথিতযশা প্রকাশনা সংস্থা গার্ডিয়ান পাবলিকেশন। আমাদের স্পন্সর হিসেবে গার্ডিয়ান পাবলিকেশন থাকবে এই উদ্যোগে।
আমাদের এটা শিরোনাম হচ্ছে জুলাই বিপ্লব স্মরণে ডাকসু জাতীয় গল্প ও উপন্যাস লেখা প্রতিযোগিতা 2026। লেখা পাঠানোর নিয়ম: গল্প বা উপন্যাস অবশ্যই 24 জুলাই বিপ্লব ভিত্তিক হতে হবে। অর্থাৎ আমাদের প্রথম শর্ত হচ্ছে এখানে অংশগ্রহণ করার ক্ষেত্রে গল্প এবং উপন্যাস অবশ্যই 24 জুলাই বিপ্লব ভিত্তিক হতে হবে। 2, গল্প বা উপন্যাসের একটি শিরোনাম দিতে হবে। লেখার শেষে বিস্তারিত পরিচয় দিতে হবে: নাম, শিক্ষা প্রতিষ্ঠান, সেশন, জেলা, মোবাইল, ইমেইল ইত্যাদি। 3, লেখা অবশ্যই বাংলা ভাষায় হতে হবে এবং ইতিপূর্বে যে কোনো মাধ্যমে প্রকাশিত অথবা অন্য ভাষার অনুবাদ গল্প এই প্রতিযোগিতার জন্য বিবেচিত হবে না। 4, ইমেইলের সাবজেক্টে অবশ্যই গল্প পাঠানোর ক্ষেত্রে সাবজেক্টে লিখতে হবে ডাকসু জাতীয় গল্প লেখার প্রতিযোগিতা 2026। আর উপন্যাসের ক্ষেত্রে লিখতে হবে ডাকসু জাতীয় উপন্যাস লেখার প্রতিযোগিতা 2026। 5, একজন সর্বোচ্চ একটি গল্প এবং একটি উপন্যাস জমা দিতে পারবে। মানে একজন প্রতিযোগী সর্বোচ্চ একটা গল্প জমা দিতে পারবে এবং সর্বোচ্চ একটি উপন্যাস জমা দিতে পারবে। লেখা পাঠানোর ঠিকানা ducsullit@gmail.com। লেখা পাঠানোর শেষ তারিখ 15 জুলাই 2026। অর্থাৎ যারা যারা ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান তাদেরকে অবশ্যই 15 জুলাই 2026-এর মধ্যে লেখাগুলো ইমেইলের মাধ্যমে পাঠাতে হবে। সরাসরি বা অন্য কোনো উপায়ে পাঠানোর কোনো সুযোগ নেই। যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান তাদের প্রত্যেককে অবশ্যই ইমেইলে লেখাটা পাঠাতে হবে এবং এই লেখার কোনো শব্দ সীমা নেই। যে যতটুকু যার মূল ভাবটা প্রকাশে যেই শব্দটা প্রয়োজন, সেটা হতে পারে 1000, হতে পারে 5000, সেই শব্দ সংখ্যার মধ্যে তিনি তার গল্পটি লিখতে পারবেন। উপন্যাসের ক্ষেত্রে সেটা হতে পারে 50,000, হতে পারে 40,000, যেরকম শব্দ সংখ্যা তার প্রয়োজন সেই শব্দ সংখ্যা নিয়ে তিনি উপন্যাস লিখতে পারবেন। আর পুরস্কার 2টি বিভাগে 20 জন করে সর্বমোট 40 জনকে পুরস্কৃত করা হবে। প্রথম পুরস্কার 25,000 টাকার সমমূল্যের বই, সনদপত্র এবং ক্রেস্ট। দ্বিতীয় পুরস্কার 20,000 টাকা সমমূল্যের বই, সনদপত্র ও ক্রেস্ট। তৃতীয় পুরস্কার 15,000 টাকা সমমূল্যের বই, সনদপত্র ও ক্রেস্ট। চতুর্থ পুরস্কার 10,000 টাকা সমমূল্যের বই, সনদপত্র ও ক্রেস্ট। পঞ্চম পুরস্কার 5,000 টাকা সমমূল্যের বই, সনদপত্র ও ক্রেস্ট। ষষ্ঠ থেকে অষ্টম পুরস্কার 2,000 টাকা সমমূল্যের বই, সনদপত্র, ক্রেস্ট। নবম থেকে 20তম পুরস্কার 1,000 টাকা সমমূল্যের বই, সনদপত্র ও ক্রেস্ট। এটি হচ্ছে প্রতিটি বিভাগের ক্ষেত্রে। অর্থাৎ এরকম করে প্রতি বিভাগে 20 জন করে 40 জনকে পুরস্কৃত করা হবে এবং সর্বমোট 1,86,000 টাকা সমমূল্যের বই পুরস্কার প্রদান করা হবে। এবং বিচারক মণ্ডলী কর্তৃক বাছাইয়ে উত্তীর্ণ লেখাসমূহ নিয়ে একটি গল্প সংকলন, একটি উপন্যাস সংকলন প্রকাশ করা হবে। এটি এক বা একাধিক হতে পারে এবং যে কোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। ধন্যবাদ। এই ছিল আমাদের কর্মসূচি। আমরা আশা রাখবো যে আপনাদের মাধ্যমে দেশব্যাপী সকল নবীন এবং প্রবীণ লেখকগণ এখানে অংশগ্রহণ করবেন এবং এর মাধ্যমে নিজেদের যে সাহিত্যিক প্রতিভা, সেই প্রতিভাটি তিনি বিকাশের বা ঝালিয়ে নেওয়ার সুযোগ এখানে পাবেন। এবং আমরা বেশি বেশি আহ্বান করছি যারা একেবারে তরুণ প্রজন্ম, বিশেষ করে স্কুল এবং কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা সরাসরি জুলাই বিপ্লবে অংশগ্রহণ করছেন, তাদের কাছ থেকে আমরা লেখাটা বেশি আন্তরিকভাবে বেশি প্রত্যাশা করছি। ধন্যবাদ।